আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের ধারাবাহিক ভার্চুয়াল বৈঠক। বৃহৎ রাজনৈতিক জোট গঠনের চিন্তা করছে দল, জানালেন সালাউদ্দিন আহমদ। তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে। ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি। নভেম্বরের পরেও হবে ক্যাবিনেট সভা। তথ্য উপদেষ্টার মন্তব্যের বিভ্রান্তি এড়াতে ব্যাখ্যা সরকারের। প্রায় ৪৩,০০০ ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে ইসি। জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন। বর্তমান সরকারের মেয়াদেই হত্যাকাণ্ডের রায় দেখতে চায় জনগণ। নিউ ইয়র্কে জামায়াত আমির। কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। আটকে পড়া উপকূল এক্সপ্রেস লক্ষ্য করে ব্যাপক পাথর নিক্ষেপ। মিরপুর আগুন ট্র্যাজেডির ১২ দিন পর মেয়ের দেহাবশেষ খুঁজে বের করলেন বাবা। ৯৭ দিন চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরল মাইলস্টোনের শিক্ষার্থী নাভিদ। পুরোপুরি স্বাভাবিক মেট্রো রেল চলাচল, নিরাপত্তা নিয়ে শঙ্কা যাত্রীদের। শরীয়তপুরে চিরনিদ্রায় শায়িত হতভাগ্য কালাম দিশেহারা পরিবার। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে বিএনপি। ঢাকায় ডেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে এই সাক্ষাৎকার থেকে কোনো প্রার্থীকেই সবুজ সংকেত দেওয়া হয়নি। শীর্ষ নেতারা জানান, বিশৃঙ্খলা এড়াতেই আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তারা। আরিফিন শাকিলের প্রতিবেদন। তফসিলের আগেই নির্বাচনী আবহে জমজমাট বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। মনোনয়ন প্রত্যাশীরা যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভার্চুয়ালি সাক্ষাতে, বাহিরে তখন উৎকণ্ঠিত সমর্থকদের অপেক্ষা। রোববার চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের ১১৪টি সংসদীয় আসনের অন্তত ৩.৫ শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সাথে ২ ধাপে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান। সোমবারের বৈঠক রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে। শুরুতে স্থায়ী কমিটির সদস্যরা কড়া ভাষায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। তবে তারেক রহমান ছিলেন অনেকটাই অভিভাবক সুলভ ভূমিকায়, তুলে ধরেন দেশ ও দলের বাস্তবতা। নির্দেশনা দিয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, আগামী দিনও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থাকলেই আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করতে পারবো। ঐক্যটাকে সবচেয়ে উনি গুরুত্ব দিয়েছেন। আমরা যারা প্রার্থী আছি সবাইকে বলেছেন যে আমরা একজনকে দিব, যাকে দেওয়া হয় তাকে যেন সবাই মেনে নিয়ে তার পক্ষে কাজ করেন। সবাই মিলে একসাথে নির্বাচনটা করবে, এটাই আলোচনার মূল সারমর্ম। দলের নীতি নির্ধারকদের বক্তব্য শোনেন মনোনয়ন প্রত্যাশীরা, তবে তাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আর মিত্রদের জন্য আসন সমঝোতা হলে তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তারা। মিত্রদেরকে ছাড়বে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবেন এবং উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। আমাকে মনোনয়ন প্রদান করলে আমি যেমন জিতব, তেমনি আমাকে না দিয়ে যদি অন্য কোনো ভাইকে মনোনয়ন প্রদান করে তাকেও ইনশাল্লাহ বিজয়ী করার চেষ্টা করব। কিন্তু তফসিলের আগেই কেন এবার মনোনয়ন প্রত্যাশীদের সাথে এই সাক্ষাৎ? 18 পর থেকে এত বছর নির্বাচনের বাইরে ছিলাম, একের পর এক প্রহসনের নির্বাচন হয়েছে, জনগণের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি রয়েছে। সেই জন্যই আমরা একটু আগে থেকেই নামতে চাই, যাতে তারা অলরেডি প্রচারণা শুরু করতে পারে। জামাতে ইসলামী তো 6 মাস আগে থেকে প্রচারণা শুরু করেছে। এবার একজন প্রার্থী দেওয়া হবে, আগের মতো 2-3 জন দিয়ে কনফিউশন সৃষ্টি করা হচ্ছে, ওইটা আমাদের জন্য ফলদায়ক হয়নি। তবে শেষ পর্যন্ত বিএনপিতে বিদ্রোহী প্রার্থী ঠেকানোর কাজ কতটা সফল হবে তা নিয়ে উৎকণ্ঠিত নেতাকর্মীরা।
আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলো নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি, তাই ঐক্য বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে কথা বলেন তিনি, জানান সংসদীয় আসন ভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথে আলোচনা চলছে। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল জিয়া উদ্যানে। যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন জানান, বৃহৎ রাজনৈতিক জোট গঠনের চিন্তা করছে বিএনপি। জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তারুণ্য মেধা নির্ভর বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান তিনি। যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে, যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি। বিএনপির এই নেতা বলেন, আসন ভিত্তিক মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতার সাথে আলোচনা চলছে। বিভাজন ভুলে দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী বৈতরণী পার হতে হবে। একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে যুবদল। নয়াপল্টনের উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আশা প্রকাশ করেন, জিয়াউর রহমানের কর্মের ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব সৃষ্টিতে কাজ করবে যুবদল। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে। উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে জানানো হয়, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে, এমন ধারণা সঠিক নয়। সংস্কার কার্যক্রম পূর্ণ দমে চলমান আছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কিছু মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এই বিবৃতি বলে জানানো হয়েছে। বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, তাই স্বপ্রণোদিত হয়ে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এদিকে সারা দেশে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে কমিশন। ৩০০ সংসদীয় আসনে ভোট কেন্দ্র ৪২,৭৬১। আজ এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে কমিশন। সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিনিয়র কার্যক্রম তুলে ধরেন সিনিয়র সচিব। জানান, কমিশন ইতিমধ্যে ভোট কেন্দ্র স্থাপন ও ভোট কক্ষের সংখ্যা চূড়ান্ত করেছে। ৩০০ আসনে মোট কেন্দ্র ৪২,৭৬১, ভোট কক্ষ 2,44,৭৩৯, অস্থায়ী কক্ষ প্রায় ১২,০০০। একটি কক্ষে ভোট দেবেন গড়ে প্রায় ৩,০০০ জন। ২২টা যে রাজনৈতিক দলের মনে করেছে যে বিবেচনা যোগ্য, তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই, জানার সীমাবদ্ধতা আপনারা পূরণ করে দিয়েছেন, সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করছি। এখন কয়টা শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য। এ সময় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, জানান কমিশনের অনড় অবস্থানের কথাও। আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয় না। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে, এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। ইসি সচিব বলেন, আরপিও নিয়ে সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়নি দলগুলোর মধ্যে। জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে কমিশন। উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে, এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে, এখন বাকিটা কমিশন চিন্তা করবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
কোনো রাজনৈতিক দল বা অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে নিজ স্বাধীনতা বজায় রাখতে পারছে না নির্বাচন কমিশন। এজন্যই তারা এনসিপির সাথে বৈষম্য করছে, বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সন্ধ্যায় মানিকগঞ্জে এক সমন্বয় সভায় অংশ নেন তিনি। বলেন, স্বেচ্ছাচারিতা মনোভাব থাকলে ইসি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে না। তাদের উপর এনসিপি সহ জনগণের আস্থা থাকবে না। দাবি পূরণ হলে ফেব্রুয়ারি সহ যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি। এর আগে টাঙ্গাইলে সমন্বয় সভায় যোগ দিয়ে সার্জিস বলেন, শাপলা প্রতীক পাওয়াতে কোনো আইনি বাধা নেই। এই প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়া জুলাইয়ের হতাহতদের বিচার সহ এনসিপি সব দাবির সঙ্গে অন্য দলগুলো একমত হলে জোট রাজনীতি করতে কোনো আপত্তি নেই বলে উল্লেখ করেন এই নেতা। এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে শাপলা না পাওয়ার কোনো আইনগত ভিত্তি দেখাতে পারেনি। নির্বাচন কমিশন যদি তাদের মন মতো স্বেচ্ছাচারী আচরণ করে এটা বলে থাকে যে এনসিপি শাপলা পাবে না, আমরা মনে করি ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন আগামী বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবে না। জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। আপিল বিভাগে এমন প্রতিবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ। এদের মধ্যে হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় ১ জন করে, খুলনায় ২ জন, সিলেটে ৩৯ জন, ঢাকা মহানগরে ১২ জন, ঢাকা জেলায় ২৫ জন এবং কুড়িগ্রামে ১৮ জন রয়েছেন। এছাড়া অব্যাহতির প্রক্রিয়ায় রয়েছে আরও ২৫১ জন। তাদের মধ্যে ঢাকা জেলায় ৮৭ জন, ঢাকা মহানগরে ১১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, চট্টগ্রাম ও মানিকগঞ্জে ২ জন করে, কক্সবাজারে ৫ জন, ঠাকুরগাঁয়ে ৩ জন এবং কিশোরগঞ্জে ১ জনের অব্যাহতির প্রক্রিয়া চলমান রয়েছে। সোমবার এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করে রাষ্ট্রপক্ষ। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নিউ ইয়র্কের এক সভায় তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলেও জানান জামায়াত আমির। প্রতিনিধি আজিমুদ্দিন অভির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয় নিউ ইয়র্কে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানের উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় জামায়াতের আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদকালে জুলাই গণহত্যার সব মামলার বিচার হওয়া সম্ভব নয়। সরকারের বিদায়ের আগে দৃশ্যমান কিছু রায় হওয়া উচিত। এই সরকারের মেয়াদকালে সমস্ত হত্যার বিচার করা সম্ভব নয়, তবে তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতীয় অপেক্ষা করছে, তাহলে আস্থা ফিরে আসে। এ সময় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, যাদের কাছে জাতির আমানত নিরাপদ থাকবে তাদেরকে ভোট দেবে জনগণ। এরকম যারা অতীতের রেকর্ড খারাপ, বর্তমানেও আমারও যদি খারাপ হয়, আমরা অনুরোধ করবো এই ভোট, এই পবিত্র আমানত আমাদেরকেও দেবেন না। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে বাস বিচার করে জাতির আমানত যার কাছে রাখলে এটার হেফাজত হবে আপনার আস্থা এবং বিশ্বাস জন্য। আমাদের অনুরোধ, এই আমানতটা আগামীতে তাদের হাতে তুলে দেবেন। ক্ষমতায় গেলে মাতৃত্বকালীন কর্মঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দেন ডাক্তার শফিক। আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে দেয়। বিভিন্ন অনিয়মের কারণে প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে ভয় পান বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। অনেকেই এই জুলুমের বাংলাদেশে গত 15.5 বছর যাওয়ার কোনো ইচ্ছা, আগ্রহ, রুচিবোধ ছিল। জামায়াতের উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদের 12 খণ্ডের তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান দলটির প্রধান। আমরা দেশকে কিছু দেব, দেশে গিয়ে আমরা দেশের সাথে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।
মঙ্গলবার দুপুর 12টায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড মোহাম্মদ ইউনূস। এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ 6 সদস্য, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা। এ সময় কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা। এর আগে 17 অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি, জামায়াত সহ প্রথম ধাপে 24টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করেন। এর 2 দিন পরে জাতীয় জুলাই সনদের স্বাক্ষর করে গণফোরাম, তবে এখনো সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক বসে গত 15 ফেব্রুয়ারি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় স্টেশনে আটকে দেয়া একটি ট্রেন লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর ছোড়া হয়। এতে আহত হয়েছেন ট্রেনটির যাত্রী সহ বেশ কয়েকজন। প্রায় 2 ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখায় বিভিন্ন স্টেশনে আটকে পড়ে কয়েকটি ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভৈরব স্টেশনে আটকে দেয়া ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ, এতে চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মাঝে। প্ল্যাটফর্মে অন্য ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের মাঝেও শুরু হয় হুড়োহুড়ি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সকাল 10টার দিকে ভৈরব স্টেশনে রেল লাইনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ রুটের ট্রেন চলাচল। আটকে দেয়া হয় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকামুখী উপকূল এক্সপ্রেস। এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এতে উপকূল এক্সপ্রেসের যাত্রীসহ আহত হন বেশ কয়েকজন। রেলপথ অবরোধ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভকারীদের দাবি, ট্রেনে হামলা চালিয়েছে তৃতীয় পক্ষ। রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে ব্লকেট কর্মসূচি পালন করতেছিলাম, এক পর্যায়ে দেখা যায় আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ ইডি শুরু করছে। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের যে অবরোধ আন্দোলন, এটি ভৈরববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা যে ভৈরবকে জেলা বাস্তবায়ন হবে। আমরা যদি ভৈরব বন্ধ করে দেই তাহলে সারা বাংলাদেশ এমনিতেই বন্ধ হয়ে যাবে, কারণ কয়েকটা বিভাগের রেলপথ এবং সড়ক পথ আমাদের ভৈরবের উপর দিয়ে। রেলপথ অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সব অবগত করা হয়েছে। উপকূল ট্রেন 10টা 25 থেকে 11টা 42 টাইম পর্যন্ত এখানে অবস্থান করছিল। কারা হামলা করতে ওইভাবে স্পেসিফিক এখন পর্যন্ত তৈরি করা যায় না, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই দাবিতে এর আগে রোববার ভৈরবের দুর্জয় মোড়ে অবস্থান নিয়ে সড়কপথ ব্লকেট কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে 2 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। জাহিদ হাসান, যমুনা নিউজ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় 6 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 269 জনে। এ সময় নতুন করে আরও 983 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছরে মোট ভর্তি 66,423 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মৃত 6 জনের মধ্যে 5 জনই ঢাকার 2 সিটি কর্পোরেশনের আর 1 জন বরিশাল বিভাগের। ঢাকার 2 সিটি কর্পোরেশনের মৃত 5 জনের মধ্যে 4 জনই উত্তর সিটি কর্পোরেশনের, 1 জন দক্ষিণের। ডেঙ্গুতে গত 24 ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন 970 জন, আর এবছরে মোট ছাড়পত্র পেয়েছেন 63,414 জন। পারেনি উদ্ধারকর্মীরা, পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। মিরপুর ট্র্যাজেডির 12 দিন পর নিজের মেয়ের দেহাবশেষ খুঁজে বের করলেন এক বাবা। পুলিশ বলছে পরিচয় শনাক্ত, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করতে লাগবে আরও সময়। সন্তানহারা বাবার জিজ্ঞাসা, মেয়ের এই অকালে চলে যাওয়ার দায় কার? 17 জনের ঘটনার মধ্যে 16 জন দাবিদার পাইছে, কিন্তু আমি 17 জন দাবিদার আমারটা কেন পাইতাম না? এটা আমি বিচার চাই জনগণের কাছে, সরকারের কাছে। মিরপুর রূপনগর অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপ থেকে হারানো স্বজনদের দেহাবশেষ সবাই খুঁজে পেলেও মেয়েকে পাচ্ছিলেন না সুলতান। উদ্ধার অভিযান সমাপ্ত করে চলে যায় ফায়ার সার্ভিস। কেটে যায় 12টি দিন। উদ্ধার 16 মরদেহ থেকে জামাইয়ের লাশ বুঝে পেলেও
তখনও মিলছিল না তার মেয়ে মার্জিয়া সুলতানার কোনো হদিস। আমার মেয়ে যত না যায় তাকে মেডিকেলে, তো অবশ্যই আমার মায়ের ছিপাছাপাত আছে, পুলিশে আমার কথা সতর্ক করে না, এবং আমি গেলে আমার বলে পাগল, আমি বলে পাগল। সবাই আশা ছাড়লেও মানে না বাবার মন। বারবার ছুটে যান ঘটনাস্থলে মেয়ের খোঁজে, ঢুকতে চান ভবনের ভেতরে। প্রতিবারই ঝুঁকির কথা বলে ফিরিয়ে দেয় পুলিশ। শেষমেশ মানবিক বিবেচনায় রোববার অনুমতি মেলে ওই ভবনে ঢোকার। মেয়েকে খুঁজতে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনটির ভেতরে প্রবেশ করেন মার্জিয়ার বাবা। সাথে ছিল মামা, ভাই। রোমহর্ষক পরিবেশ দেখে আঁতকে ওঠেন তারা। হঠাৎ ভবনের তৃতীয় তলায় কাপড়ের অংশ দেখে হতবিহ্বল হয়ে পড়েন। এই কাপড় তাদের খুব পরিচিত মার্জিয়ার। যদি তোমরা মারা যাও তে রিস্কে নিয়ে নিব, আমরা কইছি আমরা দরকার কাগজে কলমে রেখে তো দিয়ে আমরা 7 জন মানুষ ঢুকবো, মারা গেল আমরা থাকলো আমরা, কিন্তু আমরা রাত চাই। অফিসের মধ্যেই যে টেবিলের নিচে যে গেঞ্জি আছে না, গেঞ্জির ভিতরে রোলের ভিতরে পাওয়া গেছে লাশটা, একটা হাত পয়সা গেছে গা। আমার বোনটা কিন্তু ওই জায়গায় আগুনে পুড়ে মারা যায় নাই, আমার বোন জীবিত ছিল, লাশ দেখলে বোঝা যায়। ফায়ার সার্ভিসের হন্দিত আছে, কিন্তু না, তারা খালি কয় কি তা যে আমরা বিজি, এখন নাই তারতাম না, আমরা বেজালো আছি। পরে এসপি সাহেব বলছে যে আপনারা কি সাহস পান, আপনারা ব্যাক করতে পারবেন? আমরা বলছি হ আমরা পারবো, আপনি ব্যাগ আনেন, আমরা ব্যাগ করে আমরাই উদ্ধার করে নিয়ে যাব। কথা ঠিক আছে। রোববার রাতেই মার্জিয়ার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। সোমবার ফের মেয়ের লাশের জন্য মর্গের বারান্দায় ছুটতে দেখা যায় বাবা সুলতানকে। এখনো শেষ হয়নি তার অপেক্ষা। পুলিশ বলছে ডিএনএ শনাক্ত শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দিতে সময় লাগবে আরও কিছুদিন। পূর্বে যেহেতু তার পিতার ডিএনএ সংগ্রহ করা হয়েছে, এটার সাথে আজকের যে ডিএনএ সংগ্রহ করবে এটার ম্যাচিং হবে, 10-15 দিন লাগতে পারে বা তারও বেশি লাগতে পারে। নিজেই মেয়ের মরদেহ খুঁজে পেলেও তা বুঝে না পেয়ে মুষড়ে পড়েছেন সুলতান। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। 97 দিন চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরল উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী নাভিদ নেওয়াজ। 36 বার অপারেশন হয়েছে তার। সোমবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন। বলেন 21 জুলাই মর্মান্তিক দুর্ঘটনায় নাভিদ দগ্ধ হয়। ওই দিন উদ্ধারের পর সিএমএইচ নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে পরদিন 45% পোড়া দেহ নিয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এর মধ্যে সে আইসিইউতে ছিল 22 দিন, এইচডিওতে ছিল 35 দিন এবং আইসোলেটেড কেবিনে ছিল 40 দিন। একদিন পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। সকাল 11টায় চালু হয় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল। এর আগে আগারগাঁও থেকে শাহবাগ অংশে 2 দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নে জনমনে এখনও নানা দুশ্চিন্তা। ছিল যাত্রী দুর্ভোগের অভিযোগ। রোববার রাজধানীর মেট্রো রেলের 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাড খসে মাথায় পড়লে প্রাণ যায় পথচারী আবুল কালাম আজাদের। শুরু হয় মেরামত, বন্ধ রাখা হয় মেট্রো চলাচল। দুপুর 3টায় চালু হয় আগারগাঁও থেকে উত্তরা উত্তর পর্যন্ত যাতায়াত। বন্ধ হয়ে থাকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের চলাচল। সোমবার সকালেও চালু হয়নি ওই অংশের মেট্রো চলাচল। এতে ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাস্তায় লেগে যায় যানজট। প্রায় 23 ঘন্টা বন্ধ রাখার পর ডিএমটিসিএল জানায় সকাল 11টায় পুরোপুরি চালু হবে মেট্রো সেবা। বাড়তে থাকে যাত্রীদের ভিড়। যাত্রীদের বেশিরভাগের চোখে মুখে ছিল উৎকণ্ঠা। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তায় তারা। মেট্রো হচ্ছে মানুষের জনগণের যে একটা নিরাপত্তা, সেটা কিন্তু পাচ্ছে না। কারণ বেয়ারিং এর প্লেট ভেঙে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা চলাফেরা করবো কিভাবে? ফার্মগেটে প্রতিদিন এখানে লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে, সবার মনের মধ্যে আতঙ্ক। অনেক কষ্ট করে হেঁটে হেঁটে ফার্মগেট থেকে রিক্সা নিয়ে আজকে পর্যন্ত এসেছি, আবু হেঁটে হেঁটে এসেছি। এখন আর কি দাঁড়িয়ে আছি মেট্রো রেলের জন্য, যে যাওয়া যায় কিনা। হাইটেক প্রকল্প হলেও নিরাপত্তা প্রোটোকল যদি সময় মতো আপডেট না থাকে আরও দুর্ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা যাত্রীদের। কেবল মেট্রোর শুরুর পর্যায়ে আসি, এই পর্যায়ে যদি আমাদের এই দুঃখজনক ঘটনার শিকার হতে হয় তাহলে আমরা আতঙ্কিত যে আসলে ভবিষ্যতে আরো কত কিছু আছে। সরকারের উচিত এটা প্রতি মাসে বা সপ্তাহে হলেও একটু চেক করা জিনিসগুলো, ওগুলো কি পজিশনে আছে, কারণ এরকম ঘটনা আগেও একটা ঘটছিল। এগুলো থেকে আসলে আমাদের নিরাপত্তাটা একটু দেখা উচিত।
এদিকে মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। চেয়েছেন উচ্চ পর্যায়ের তদন্ত আর ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা। রুলে 3টা বিষয় আমরা চেয়েছি। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিত করা হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি, এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা, এই ট্র্যাজেডি হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। হাইকোর্টের এই রিটের শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ফার্ম গেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। সকালে নিজ জেলা শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এলাকা জুড়ে শোকের ছায়া। এর আগে নিজ গ্রামের বাড়ি ঈশ্বরকাঠিতে পড়ানো হয় দ্বিতীয় জানাজা। নিহত কালাম স্ত্রী ও 2 সন্তান সহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চায় নিহতের স্বজনরা। নিশ্চুপ এ চাহনিতে এখন একটাই প্রশ্ন, বাবা কই? বাড়ি ফেরার কথা ছিল একরাশ আনন্দ আর ট্রাভেল এজেন্সি ব্যবসার সফলতার গল্প নিয়ে। আবুল কালাম ফিরেছেন ঠিকই, কিন্তু কফিন বন্দী হয়ে। শরীয়তপুরের ঈশ্বরকাঠিতে শোকের ছায়া। জীবন সঙ্গীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কালামের স্ত্রী। রাজধানীতে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত কালামকে শেষ বিদায় জানাতে সকাল থেকে বাড়িতে স্বজন প্রতিবেশীদের ভিড়। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। যখন ওদের মসি উঠবো তখন তো বলবো, বাবা কোথায়, ডেডি কোথায়, আসে না কেন? বাবা কোথায়, তুমি আসো না কেন? এখনো তো ওদের ওই বুঝায় নাই যে বাবা গেছে কোথায়, বাবা জান নাই। ও তো আমার ছোট ভাই না, আমার সন্তানের মতো ছিল। তোর বাবা সন্তানের পক্ষে কি বলতে পারে বলেন, কি কম আপনার কাছে। দ্বিতীয় জানাজা শেষে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজা হয়। এইভাবে যাকে বিদায় দিব, এইভাবে যে আসবে এটা তো ভাবতে পারি নাই, আর বলাও ছিল না। তো এই যাত্রাটা খুব বেদনাদায়ক। যারা এটার দায়িত্বে আছেন তারা যদি এটা সবসময় তদারকি করতেন, দেখভাল করতেন, এই ধরনের দুর্ঘটনা তো আছে। রোববার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাত ধরে হাঁটছিলেন ব্যবসায়ী কালাম। হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। ঘটনাস্থলেই মারা যান তিনি। আবুল কালাম তার স্ত্রী ও 2 সন্তান সহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন। জারিন অর্নি, যমুনা নিউজ। আইসক্রিম খাওয়ার আবদারে কাল হলো মুসার। গত বছরের 19 জুলাই দাদির সঙ্গে আইসক্রিম কিনতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয় 5 বছরের শিশু বাসিত খান মুসা। মারা যান দাদি মায়া ইসলাম। রামপুরায় হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য দিতে এসে আদালতকে এসব জানান মুসার বাবা মোস্তাফিজুর রহমান। ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় না, সত্যি হবে। আইসক্রিমের বায়না নিয়ে বাবা মোস্তাফিজ দাদি মায়া ইসলামের হাত ধরে বাসার নিচে নেমেছিল 5 বছরের বাসিত খান মুসা। ঠিক তখনই পুলিশের গুলি। মুসার মাথা ভেদ করে গুলি লাগে দাদির পেটে। আমার মা তো মারা গেছে, ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয়, ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান দাদি মায়া ইসলাম। মুসা বেঁচে গেলেও হারিয়েছে তার স্বাভাবিক জীবন। এখন আর কথা বলতে পারে না, নিজের পায়ে হেঁটে চলার ক্ষমতাও নেই। শিশুটির ডান পাশ সম্পূর্ণ অবশ। 2 দফায় সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়া হলেও পুরোপুরি সুস্থ হয়নি সে। মুখে কিছু খেতে পারে না এবং ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে। এই সাইডটা উন্নত চিকিৎসার মাধ্যমে ঠিক হওয়া সম্ভব, যেটা আমাদের হয়তো বাংলাদেশে খুব কমই আছে। যেহেতু ওর শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসা এখন সিঙ্গাপুরে হচ্ছে, তাই সিঙ্গাপুরের ডক্টর বলছে ঠিক হবে, কিন্তু এটা অনেক সময় লাগবে। সোমবার রামপুরায় গুলি করে 2 জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন মোস্তাফিজুর রহমান।
আদালতে তিনি বলেন, যারা তার মা ও সন্তানকে এমন পরিণতির মুখে ফেলেছে তাদের বিচার চান তিনি। প্রসিকিউশন জানায়, জুলাই আগস্টে পুলিশের নির্বিচার গুলিতে তখন ঘরেও নিরাপদ ছিল না কেউ। বাচ্চাটা আইসক্রিম খেতে চেয়েছিল বাবার কাছে, বাবা আইসক্রিম কেনার জন্য তাকে বাড়ির 6 তলা থেকে নিচতলায় নামিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু ফেরত যাবেন কার সঙ্গে সেজন্য সাথে করে তার দাদিকেও নিয়ে এসেছিলেন। ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায়। ছেলেটি চিকিৎসা শেষে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানির প্রথম দিনে রাষ্ট্রপক্ষ অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন করে। এ বিষয়ে স্টেট ডিফেন্সের শুনানি হবে মঙ্গলবার। মানুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুরের ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তারা। পরে ইউজিসির মধ্যস্থতায় হামলার সময় ধরা পড়া 11 জনকে ছেড়ে দেয় সিটি ইউনিভার্সিটি। 4 নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটির সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুদল গ্রামবাসী নয়, দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে এমন রণক্ষেত্র সাভারের বিরুলিয়া। একদমই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী। স্থানীয় বাজারে কয়েক শিক্ষার্থীর সংঘাতকে কেন্দ্র করে রাতভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি। ঘটনাটা আসলে একদম একটা ছোটখাটো বিষয় থেকে শুরু হয়েছিল, যে কি তারা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমাদের একজন শিক্ষার্থীর গায়ে থুথু মেরেছিল। পরে তারা আবার বললো যে কি থুথু হ্যাডম দেখাইতে, এরকম একটা কথা বল। সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে 2টি বাসে আগুন দেয়া হয়। ভাঙচুরের শিকার হয় প্রতিষ্ঠানটির বাইক, মাইক্রো, প্রাইভেট কার সহ ভবনের দরজা, জানালা, আসবাবপত্র। ঘটে লুটপাটের ঘটনাও। স্যারদের যত ল্যাপটপ ছিল, তারপর আরো মূল্যবান যত জিনিস ছিল সব নিয়ে গেছে তারা। এ ঘটনায় আহত 2 শতাধিক শিক্ষার্থী। ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদে সকালে সড়ক অবরোধ করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ওরা হচ্ছে গিয়ে ছাত্রদের পজিশন দেখছে যে কে কোথায় আছে, ওটা দেখার পর ওরা একবারে সবাই হঠাৎ করে আক্রমণ করে। ওরা প্রথমে মূল ফটকের দিকে যায়, তারপরে আবার আমাদের নারী শিক্ষার্থীদের যে গেটটা আছে ওরা ওইখানে হামলা করে। এদিকে রাতভর সংঘর্ষে বিকেল গড়িয়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রাও। বিবাদের সমাধানে 2 বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই আলোচনা করছে। এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী, এখন আমাদের আবাসিক যে হল রয়েছে, আশেপাশের মেস রয়েছে, এখন কোন ছাত্র কিভাবে কোন জায়গা থেকে এসেছে, এতগুলো ছাত্র আসলে কন্ট্রোল করা আমরাও যে চেষ্টা করি নাই তা না। এদিকে সিটি ইউনিভার্সিটির ভিসি জানান, বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালানোদের মধ্যে 11 জনকে আটকে রেখেছিল শিক্ষার্থীরাই। আমি শুধু আপনাদেরকে একটা জিনিসই বলবো, যদি এটা পরিকল্পিত না হবে তার এই শর্ট পসিবল টাইমে কিন্তু পেট্রোল বোমা বলেন, দাহ্য পদার্থ বলেন, এই ধরনের টুল এগুলো কিন্তু ম্যানেজ করা ডিফিকাল্ট। এছাড়াও গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি। আল আমিনা কহন, যমুনা নিউজ, বিরুলিয়া, সাভার, ঢাকা। ভারতের মহারাষ্ট্রে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় চলছে তোলপাড়। তীব্র জনরোষ থেকে শুরু হয়েছে রাজনৈতিক বিবাদ। মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের দিকে তোপ দাগিয়েছে বিরোধী দল কংগ্রেস। তুলোধুনো করেছে রাজ্য পুলিশকেও। সংবেদনশীল ঘটনা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস, এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। আত্মহত্যার আগে নিজের হাতের তালুতে লিখে গেছেন অভিযুক্তের নাম। উদ্ধার হয়েছে 4 পাতার আরেকটি সুইসাইড নোট। নিপীড়কের ভূমিকায় এসেছে পুলিশের এসআই, ভারতের সাবেক এক এমপি এবং ভিকটিম নারীর বাড়িওয়ালার নাম। মহারাষ্ট্রের নারী চিকিৎসকের আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা ভারতকে। সাতারা জেলায় একটি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। মৃত্যুর আগে লেখা নোটে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তিনি। জানান, ফালতান থানার সাব ইন্সপেক্টর গোপাল 5 মাস ধরে তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছে, 4 বার ধর্ষণ করেছেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্তের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ করেন।
আত্মহত্যার খবরে তোলপাড়ের পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গোপাল ও প্রশান্তকে। শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। মহারাষ্ট্রের বিজেপি সরকারের প্রতি তীব্র ক্ষোভ ছেড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মহারাষ্ট্রের পুলিশ বিভাগকে একচোট নিয়েছেন বিরোধী নেত্রী সঙ্গীতা তেওয়ারি। রক্ষকই ভক্ষক হয়েছেন, সাহস কোথা থেকে আসে? পুলিশই যদি ভক্ষক হয় আমরা কোথায় যাব? মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস কি করছেন আপনি? 4 বার ধর্ষণের পরও পুলিশ অভিযোগ নেয়নি। আগেই যদি অভিযোগ গ্রহণ করত আজ আত্মহত্যার ঘটনাই হতো না। এটা আত্মহত্যা নয়, খুন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। বিরোধীরা অহেতুক সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। যারা জড়িত প্রমাণ হবে কঠোর থেকে কঠোর সাজা দেওয়া হবে। আমার মনে হয় এই মামলায় বিরোধীরা যে রাজনীতির চেষ্টা করছে তা ঠিক নয়। এত সংবেদনশীল মামলায় যেখানে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে এমন ইস্যুতে রাজনৈতিক রুটি শেখার কাজ করছেন তারা। এটা অসংবেদনশীল আচরণ। চিকিৎসক হত্যা মামলায় রোববার নতুন মোড় নেয় আরেক নারীর অভিযোগের পর। ভাগ্যশ্রী নামের ওই নারীর দাবি, নানা টালবাহানার পর তার মেয়ের ভুল পোস্টমর্টেম রিপোর্ট দিয়েছিল হাসপাতাল। সেখানেই কাজ করতেন আত্মহত্যাকারী ওই চিকিৎসক। ভুয়া মেডিকেল রিপোর্ট বানাতে বাধ্য করা হতো বলে সুইসাইড নোটে নিজেও উল্লেখ করেছিলেন মৃত চিকিৎসক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। চক্রান্ত নাকি নিছক দুর্ঘটনা? মাত্র আধ ঘন্টার ব্যবধানে দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হল মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার। জীবিত উদ্ধার করা গেছে সব ক্রুদের। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী। তবে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যুদ্ধযানগুলোকে এখনও উদ্ধার করা যায়নি। সহায়তার আশ্বাস দিয়েছে চীন। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। রোববার স্থানীয় সময় দুপুর 2:45 দক্ষিণ চীন সাগরে নিয়ম মাফিক রুটিন অপারেশন চালাচ্ছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ। হঠাৎ করেই খবর এলো নিয়মিত অনুশীলনের সময় রণতরী থেকে সমুদ্রে ছিটকে পড়েছে একটি সিহক হেলিকপ্টার। এর ঠিক আধ ঘন্টা পর দুপুর 3:15 আরেকটি মার্কিন আকাশযান বিধ্বস্তের খবর আসে। এটি ছিল F-18 মডেলের একটি হর্নেট যুদ্ধবিমান, সচরাচর যা রণতরীতেই মোতায়েন করা থাকে। আশ্চর্যের বিষয় হলো এই বিধ্বস্তের ঘটনাও ঘটে ইউএসএস নিমিৎজ নামের ওই একই রণতরীতে। দুই ঘটনাতেই জীবিত উদ্ধার করা গেছে 5 ক্রুকে। হেলিকপ্টার পাঠিয়ে ফেরত আনা হয় বিধ্বস্ত সিহকের 3 আরোহীকে, আর যুদ্ধবিমান থেকে ইজেক্ট করে প্রাণে বাঁচেন হর্নেটের 2 পাইলট। কাকতালীয় ঘটনা দুটির কারণ খতিয়ে দেখছে মার্কিন কর্তৃপক্ষ। এর আগে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট। এদিকে বিধ্বস্ত যান দুটি উদ্ধারে সহায়তার আশ্বাস দিয়েছে চীন। যদি যুক্তরাষ্ট্র অনুরোধ জানায় তাহলে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় সহায়তা দিতে ইচ্ছুক চীন। জোর দিয়ে বলতে চাই, সামরিক মহড়ার সময় মার্কিন সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছিল। শক্তিমত্তা প্রদর্শনে দক্ষিণ চীন সাগরে তাদের যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের ঘন ঘন মোতায়েন আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। বিশ্বের অন্যতম বড় বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো যুদ্ধজাহাজ। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা যুদ্ধযানটি আগামী বছর অবসরে যাবে। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।